প্রথমত যেটা বলতে চাই যে আপনি শুরুতে যে কথাগুলো বলেছেন এটা আমাদের প্রাণের কথা, আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে আমরা যে বাংলাদেশটা সৃষ্টি করব সেই বাংলাদেশটা কী ধরনের হবে এই বিষয়ে আমরা একটা চিত্র ইতিমধ্যেই আমরা তুলে ধরেছিলাম। বিশেষ করে 10ই এপ্রিল 71 সালের বাংলাদেশটা কী ধরনের চরিত্র হবে, বাংলাদেশটা কোন পথে এগোবে, মানুষের জন্য যে দেশটা গঠিত হবে সেই দেশটা কি ভূমিকা রাখবে, পরিষ্কার কথা ছিল। কিন্তু তারপরের যে অর্জন, অনেক বড় অর্জন, কিন্তু এই অর্জনটা অর্থবহ করা যায়নি, মানুষের জীবনে গুণগত পরিবর্তন ঘটানো যায়নি। তার পেছনে রয়েছে যতগুলো কারণ, তার সবথেকে বড় কারণটা হচ্ছে দুর্নীতি। আমরা এর আগেও এই ধরনের বিজয় অর্জন করেছি, কিন্তু সেই বিজয়গুলোকে প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারেনি। তার পেছনের কারণটা হচ্ছে রাষ্ট্রের নীতি, এবং রাষ্ট্র এবং সরকার তারা কোথাও কোথাও দুর্নীতিবাজদের সাথে আপোষ করেছেন। রাজনৈতিক কারণে কাউকে কাউকে আমরা দুর্নীতির জায়গা থেকে নিষ্কৃতি দিয়েছি, কখনো কখনো আবার দুর্নীতির কারণে কাউকে কাউকে আমরা শাস্তি দিয়েছি, কিন্তু সেই জায়গাটা রাজনীতির থেকে বিচ্ছিন্ন ছিল না। কয়েকটা অনলাইনে দেখলাম যে গত 1 বছর বাংলাদেশে প্রায় 11,000 নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে, প্রায় 11,000 নতুন কোটিপতির। জি, এই যে চিত্রগুলো আসে, এই যে তথ্যগুলো আসে, এই তথ্যগুলো যদি আপনি সাধারণ মানুষের জীবনের সাথে মেলান, যে গণঅভ্যুত্থানটা হয়েছিল তার পেছনের উদ্দেশ্যটা ছিল মহৎ, এবং সেই মহৎ উদ্দেশ্যে আমরা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে প্রায় 3 শতাধিক মানুষ, তারা কিন্তু একেবারে প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ। সেই মানুষের জীবনে কতটুকু পরিবর্তন এসেছে? পরিবর্তনটা যে এলো না, তার কারণটা হচ্ছে এই বিজয়টা আবার নতুন করে প্রভাবশালী অংশ তারা দখল করে নিয়ে গেছে। আমাদের যে অর্জন, 90 সালে আমাদের একটা বিজয় এসেছিল, সেই বিজয়টা কিন্তু খুব বেশি দিন আমরা সাস্টেনেবল করতে পারিনি, আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। পরবর্তীকালে এরশাদের পতনের পরে যে বাংলাদেশ এসেছিল, গণতান্ত্রিক বাংলাদেশ, সেখানে কিন্তু একাধিকবার বাংলাদেশটাকে দুর্নীতির চূড়ান্ত জায়গায় নিয়ে গেছি, দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। কাদের সময়? রাজনৈতিক সরকারগুলো ছিল। আপনি একটা যথার্থ চিত্র তুলে ধরেছেন আমাদের বিভিন্ন সেক্টর ধরে যে দুর্নীতি। কিন্তু ঠিক এই মুহূর্তে যদি আমরা জিজ্ঞেস করি, আমরা এই যে প্রত্যেকটা সেক্টর, যে জায়গাগুলোকে আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, বালিশকাণ্ডের বিপরীতে আজকে খেয়াল করে দেখবেন নতুন একটা একাধিক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই যে 3-4 দিন আগে দেখলাম যে কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটা কেনাকাটার জন্য সেই বালিশের ঘটনাকে হার মানিয়েছে। তাহলে আমাদের এখানে পরিবর্তনটা গুণগত হয়নি। যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি তাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের একটা বড় প্রত্যাশা ছিল, আমরা কতগুলো কাঠামোগত রিফর্মের কাজটা করব, সংস্কারের কাজটা করব। কেন? কারণ হচ্ছে এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কাজ যদিও করতে চায়, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই প্রতিষ্ঠানগুলো তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। আমরা কিন্তু এর আগে যে সরকারটা ছিল, বেশ কয়েকটা ঘটনা আছে যে মোবাইল কোর্টের ভেতর থেকে বেশ কয়েকজন ব্যক্তি সামাজিক অনিয়ম, দুর্নীতি, তার বিরুদ্ধে শক্ত কতগুলো অবস্থান নিয়েছিলেন, কিন্তু তারপরে দেখা গেল তাদেরকে পরিবর্তন করা হয়েছে, বদলি করা হয়েছে। ঠিক একই ঘটনা এই সময়কালেও কিন্তু ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য বা যে ধরনের অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার থেকে সরকার সরে গেছে। গত 3-4 দিন ধরে মিডিয়াতে আসছে যে সরকার যে সংস্কার কমিটিগুলো করেছিল, তার মধ্যে একটা ছিল দুর্নীতি দমনের জন্য যে কমিশনটা আছে, তার একটা স্ট্রাকচারাল রিফর্মের কাজটা করবে। দায়িত্ব কে নিয়েছিলেন? টিআইবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, এবং সরকারের এই যে কার্যক্রমে তিনি বেশ ইম্পর্টেন্ট একটা জায়গায় ছিলেন। ঐক্যমত্য কমিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আবার দুর্নীতি দমন কমিশন সংস্কারের যে টিম, তার প্রধান তিনি ছিলেন। গত 2 দিন ধরে তিনি যে হতাশা ব্যক্ত করছেন, তিনি যে উষ্মা প্রকাশ করছেন, এই উষ্মার সাথে সরকারের সেই অঙ্গীকারটা যায় না। তিনি পরিষ্কার করে বলছেন যে সরকার সেই অঙ্গীকার থেকে সরে গেছে। কেন? তারা যে সুপারিশগুলো নিয়ে এসেছিলেন গত জানুয়ারি মাসে, তারা এই সুপারিশগুলো সরকারের কাছে হস্তান্তর করেন। গত অক্টোবর মাসে সরকার সেটি কতগুলো বাস্তবায়নের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করে, এবং চূড়ান্ত পর্যায়ে যখন সেটিকে গেজেট আকারে যখন প্রকাশ করে, তার আগে ওই কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল তার বেশিরভাগই তারা ফেলে দিয়েছেন। এবং এই ঘটনার পরে ডক্টর ইফতেখারুজ্জামান
অনেকটাই হতাশা ব্যক্ত করছেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা রাজনৈতিক সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে যখন তারা ব্যবস্থা গ্রহণের কথা, তারা ব্যবস্থাটা নিতে পারেন না কেন? তাদের পেছনে অনেক মানুষ থাকে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তার পেছনে এস আলম বলেন, এই ধরনের দুর্নীতিবাজ যারা, তারা থাকতেন। কিন্তু আজকের সরকারের পেছনে তো আমি এস আলমকে কখনো দেখি না। তাহলে কেন এই সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে কেন পারেন না? দুর্নীতি নিয়ে সরকারের অবস্থানটা কি আমি একেবারে স্পষ্ট করে বলি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশ্নটি উঠল ডিসি নিয়োগ নিয়ে। বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে ডিসি নিয়োগ হয়েছিল। যখন হইচই হলো, সরকারের পক্ষ থেকে 2024 সালের 9 অক্টোবর একটা তদন্ত কমিটি করা হয়েছিল 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে। আজকে প্রায় 1 বছরের বেশি হয়ে গেল, 15 দিনের জন্য তারা দায়িত্ব নিয়েছিলেন। সেই তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। এর ভেতর থেকে দুর্নীতি বিরোধী যে অঙ্গীকারটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা ছিল গণ অভ্যুত্থানে, সেই জায়গা থেকে আপনি সরে গেলেন। আপনি ডিসিকে নিয়োগ করেছে, আপনি যদি তার সাথে যুক্ত না থাকেন, তদন্ত রিপোর্টটা প্রকাশ করতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা। নগদের দুর্নীতি নিয়ে মে মাসের 1 তারিখে একটা তদন্ত কমিটি হয়েছিল এবং 15 দিন তাদেরকে সময় দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি। তার অর্থ হচ্ছে আমরা অতীতের সরকারের সময় যে ধরনের ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া হতো, এস আলম যখন বাংলাদেশ ব্যাংকের সমস্ত নিয়ম কানুন উপেক্ষা করে 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে গেল ইনভেস্টমেন্টের কথা বলে, একজন নাগরিক সংক্ষুব্ধ হয়ে আদালতে গিয়েছিলেন। সেই সময়ের আদালত বলল এটি নির্বাচনের আগে, অর্থাৎ 6 মাস পরে আমরা এটা শুনবো। তখন যেভাবে প্রতিষ্ঠান থেকে এই দুর্নীতিগুলোকে সাপোর্ট দেওয়া হয়েছে,